হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে একদম খুব সামান্য জিনিসপত্র দিয়ে, ঘরে থাকা উপকরণ দিয়েই আপনি কিন্তু অসাধারণ একটা রেসিপি করতে পারবেন। সে ধরনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটা। আর এই রেসিপিটা আপনি যাকে করে খাওয়াবেন সে কিন্তু অবশ্যই ২য় বার আপনার কাছে খেতে চাইবে, একবারের জন্য হলেও। এটা যে শুধু আপনি বাসার মানুষকে করে খাওয়াবেন তা কিন্তু না। আপনি একটা মেহমান আসলেও বাসায় কিন্তু এই রেসিপিটা করে দিতে পারেন। এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব সুস্বাদু হয়। তো চলুন রেসিপিটা আমি শেয়ার করি আপনাদের সাথে। এটার জন্য আমি এখানে ৪০০ গ্রামের মতো গরুর মাংস নিয়েছিলাম, আর নিয়েছি প্রায় ১৫০ গ্রামের মতো ছোলার ডাল। নিয়ে এটার মধ্যে কিছুটা গরম মসলা, যেমন এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা, তারপরে কাবাব চিনি, এই আস্ত মশলাগুলো দিয়েছি। আর দিয়েছি একটু হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, সাথে একটু লবণ দিয়ে এটাকে ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে তারপর আমি আস্ত যে মশলাগুলো দিয়েছিলাম সেটা তুলে ফেলে দিচ্ছি। এটা কিন্তু আমরা যে স্বামী কাবাব তৈরি করি সেভাবে, যেভাবে আমরা ডাল মাংস সিদ্ধ করি মশলা দিয়ে, ঠিক সেমভাবে আমি এটা সিদ্ধ করে নিয়েছি। এরপরে আমি এটা একটা ব্লেন্ডার জার দিয়ে এটা ভালো করে একটু পেস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে এটা শিলনোড়ায়ও করে নিতে পারেন। তো এটা আমি পেস্ট করে নিয়ে তার মধ্যে আবার কিছুটা মশলা অ্যাড করব। এখানে আমি এখন গুঁড়ো গরম মশলা আর গোলমরিচের গুঁড়ো, সাথে দিয়ে দেব ২টো ডিম। আর কিন্তু কোনো মশলা দিব না। এখানে কিন্তু আমরা যখন স্বাভাবিক কাবাব করি তখন কিন্তু আমরা দেখা যায় ধনেপাতা বা পুদিনা পাতা অথবা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি অনেক কিছুই দিয়ে থাকি। কিন্তু আমি এটার মধ্যে তা দিচ্ছি না। আর এটা যে সিদ্ধ করার সময় যে মশলাটা দিচ্ছি বা এটা সিদ্ধ করেছি, যে সেই প্রসেসিংটা দেখালাম না, কারণ কাবাব আমরা সবাই বানাইতে পারি। বাসায় কিন্তু দেখা যায় গৃহিণীরা বাসায় বাচ্চাদের জন্য বা বড়দের জন্য বা আমরা বিকেলের নাস্তা স্ন্যাক্স হিসেবে অনেক সময় কাবাব বানিয়ে খাই। তো সেই প্রসেসটা সবাই জানে, যার জন্য কিন্তু আমি এটা শেয়ার করলাম না। ডিমগুলো দিয়ে মশলার সাথে আমি কাবাবের পেস্টটা খুব ভালো করে হাতে মেখে নিয়েছি। এরপরে আমি হাত দিয়ে এটাকে কাবাবের শেপ দিয়ে এগুলো গড়ে নিলাম। তারপর আমি একটা চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে সেই কাবাবগুলো ছেড়ে দিচ্ছি। আমি কিন্তু এটা চুলার হিটটা মিডিয়াম হাইতে রেখে ভাজবো, কারণ যেহেতু আমার সব কিছু সিদ্ধ আছে, তো এটা ভাজতে কিন্তু আমার তেমন সময় লাগবে না। আমি জাস্ট এগুলো লালচে করে ভেজে তুলে নেব। আপনাদের কারো কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগে তাহলে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর অলরেডি যারা আমাকে সহযোগিতা করে এতটুকু নিয়ে আসছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। আশা করব আপনারা এইভাবে আমার পাশে থাকবেন। আমি কিন্তু সবসময় বলি যে আমি কোনো প্রফেশনাল শেফ নই। আমি সাধারণ একজন মানুষ, সাধারণ গৃহিণী। বাসায় যা রান্না করি সেটাই আপনাদের সাথে তুলে ধরি। যার জন্যই হয়তো দেখা যায় আপনারা আমার সেই রান্নাগুলো ভালোবেসে আমার পাশেই থাকেন। কারণ আমরা বাসায় যারা রান্না করি গৃহিণীরা, তারা কিন্তু আসলে কোথাও থেকে প্রফেশনালি কোনো কোর্স করে আসি না। তো আমাদের যেটা মন চায়, যেটা আমরা করতে পারি আরকি বাসায়, সেটাই করি এবং বাসার লোকজনকে সেটাই করে খাইয়ে দেই। আর আমরা সবসময় রান্না করার সময় কিন্তু একটা জিনিস মাথায় রাখি যে আমার বাসার লোকজন কি পছন্দ করবে সেই অনুযায়ী কিন্তু আমাকে রান্নাটা করতে হয় অনেক সময়। যাই হোক, আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে। আমি এগুলো কিন্তু লালচে করে ভেজে তারপরে তুলে নিয়েছি। এখন কাবাব ভাজার তেলে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে নিচ্ছি। আর পেঁয়াজ বেরেস্তা করার সময় একটা টিপস আপনাদেরকে শেয়ার করি এখন। আপনার চুলার হিটটা মিডিয়াম হাইতে রেখে ভাজবেন। একদম লো করে ফেলবেন না, আবার হাই হিটেও করে ফেলবেন না। তাহলে কিন্তু আপনার পেঁয়াজ বেরেস্তা যে সেটা ক্রিস্পি হবে না। অনেকে কিন্তু পেঁয়াজ বেরেস্তার মধ্যে একটু চিনি দিয়ে তারপরে এটাকে ক্রিস্পি করে, কিন্তু আমি এমনিতেই করি, কিন্তু আমার পেঁয়াজগুলো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ক্রিস্পি হয়। আমার পেঁয়াজ বেরেস্তাটা আমি করে তুলে নিয়েছি। এখন সেই তেলের মধ্যে আমি এখানে মিডিয়াম সাইজের ৩টা আলু কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এই রান্নাটা যে আলু ব্যবহার করতে হবে এমন কিন্তু না, আপনি কিন্তু আলু বাদ দিয়েও রান্না করতে পারবেন এটা একই প্রসেসেই। আলুর সাথে আমি একটু লবণ দিয়ে এটাকে ভেজে নিচ্ছি, সাথে দিয়ে দেবো কিছুটা গরম মশলা। যেহেতু আলুটা আমি ভেজে তুলে ফেলবো না, এই আলু ভাজা অবস্থায় কিন্তু আমি মশলা দিয়ে এটা রান্নাটা করব। আমি এখানে তেজপাতা, এলাচ আর দারুচিনি দিয়ে দিলাম। দিয়ে আলুর সাথে মশলাটাও ভালো করে ভেজে নিচ্ছি। এটা আমি ঢাকনা দিয়ে একটু ভাজবো যাতে আলুটা একটু লালচে হয়ে যায়। আর এতে কিন্তু আলুটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে। তো
তো আলুটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তার মধ্যে আমি কিছু বাটা মশলা অ্যাড করতেছি। এখানে পেঁয়াজ বাটা 2 চা চামচ, আর আদা বাটা 1 চা চামচ, আর রসুন বাটা দিয়েছি 1/2 চা চামচ। দিয়ে আমি মশলাটা খুব ভালো করে ভেজে নিচ্ছি আলুর সাথে। এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি একটু গুঁড়া মশলা অ্যাড করব। এখানে লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিলাম। এই মরিচটা কিন্তু লাল মরিচ হলেও কিন্তু এটা ঝাল আছে, তো এই জন্য আমি পরিমাণ মতো দিয়েছি। মশলাটা যখন আলুর সাথে একটু ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি এটার মধ্যে পরিমাণ মতো পানি দিব একটু, যাতে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে আসে। এটা কিন্তু আমি আস্তে আস্তে করে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করতেছি। তো আমি একটু পানি দিয়েছিলাম, দিয়ে আলুটা আমার সিদ্ধ হয়ে আসছে। আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি তার মধ্যে কাবাবগুলো দেব, কিন্তু তার আগে আপনাদেরকে একটা পেঁয়াজ যে বেরেস্তা করেছিলাম আমি, সেটার সাথে আমি কিছুটা গুঁড়ো দুধ আর 1/2 চামচের মতো চিনি দিয়ে আমি হাতে ডলে পেঁয়াজের বেরেস্তাটাকে গুঁড়ো করেছি, সেটা আমি এখানে দিয়ে দিলাম। এই মশলাটার সাথেই কিন্তু আপনার তরকারিটা অনেকটা টেস্ট বেড়ে যাবে। আপনারা কিন্তু চাইলে এখানে টক দই ব্যবহার করতে পারেন, কিন্তু আমি দিলাম না। আমি যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি, আমি গুঁড়ো দিয়েছি এখানে 2 চা চামচের থেকেও বেশি হবে। আর পেঁয়াজ বেরেস্তা সাথে 1/2 চা চামচ চিনি। চিনির পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। আমি এমনভাবে চিনিটা দিয়েছি যাতে আমার তরকারিটার মধ্যে মিষ্টি কোনো ভাব না আসে, আবার তরকারিটার টেস্টটা ভালো আসে। আর সবসময় দেখবেন যে চিনি দিলে তরকারির টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো আমার আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আরেকটু পানি দিলাম। তবে আমি এখানে যে পানি ব্যবহার করতেছি সেটা কিন্তু আমি গরম পানি ব্যবহার করতেছি। একটা জিনিস মাথায় রাখবেন, তরকারি মাঝামাঝি অবস্থায় যখনই আপনি পানি দিবেন তখনই কিন্তু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। তাহলে তরকারির টেস্ট কিন্তু হেরফের হয় না। মানে এটা পানসা যে ভাব আসে সেটা আসবে না কখনো। এরপর আমি সেই ভেজে রাখা কাবাবগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে এটাকে নেড়েচেড়ে রান্না করে নেব। এটার যখন ঝোলটা কমে আসবে তখনই কিন্তু আমি নামিয়ে আসবো। একদম গায়ে গায়ে লেগে আসবে যখন, তখন নামিয়ে ফেলবো আমি। আর ঝোলটা কিন্তু কাবাবে অনেকটা টেনে নেবে। একদম নামানোর আগে আমি কিছুটা গরম মশলা দিব, দিয়ে বাস নামিয়ে নিলে আমার এটা রেডি হয়ে যাবে। আপনারা চাইলে এটার মধ্যে ধনেপাতা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ধনেপাতাটা ব্যবহার করি না, আমার কাছে ভালো লাগে না। তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে, আমি আপনাদেরকে দেখাবো এখন। আপনাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লাগে আপনার বাসায় কিন্তু ট্রাই করতে পারেন। আর আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।